সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি স্বপ্নধরা স্বাধীন সংলাপে। সহযোগিতায় আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। বাবলি ইয়াসমিন পুরো আয়োজন জুড়ে থাকছি আপনাদের সঙ্গে। আজ আমার নির্ধারিত বিষয় রাজনীতি ও নাগরিক নিরাপত্তা। এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য স্টুডিওতে সম্মানিত দুজন অতিথি এই মুহূর্তে আমার সঙ্গে উপস্থিত আছেন। পরিচয় করে দেব তাদের সঙ্গে। স্টুডিওতে আছেন গোলাম মাওলা রনি, রাজনীতিবিদ, লেখক ও কলামিস্ট। স্বাগত জানাই আপনাকে। আছেন কমরেড রাজিকুজ্জামান রতন, সহ সাধারণ সম্পাদক বাসদ। আপনাকে স্বাগত এই আয়োজনে। গত কয়েকদিনের ঘটনা আপনারা সোশ্যাল মিডিয়াতে যারা অ্যাক্টিভ থাকেন সবসময় তারা দেখেছেন, দেশের বিভিন্ন জায়গায় কিছু মানুষকে জোর করে ধরে তাদের চুল দাড়ি কেটে দেওয়া হচ্ছে। সেই মানুষগুলো আসলে কারা? বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি তারা হচ্ছে সাধু, সন্ন্যাসী, কেউ কেউ হয়তোবা পাগল পর্যায়ের, কেউ হয়তোবা একজন মানুষ। বিশেষ করে আমরা দেখেছি জটাধারী কারো কারোকে ধরেও তাদের চুল কেটে দেওয়া হচ্ছে, অর্থাৎ মাজারপন্থী বলে তাদেরকে কিন্তু এই ধরনের তাদের সাথে আচরণ করা হচ্ছে। এটা আসলে কতটুকু ঠিক? আমরা যে সমাজে বসবাস করছি, ধর্মের ব্যাখ্যাটাই বা কী বলে, সংবিধানই বা কী বলে, সব কিছু নিয়ে আজ আলোচনা করব। আমি একটু জনাব গোলাম মাওলা রনি আপনার কাছে একটু আসি। একজন মানুষ যদি মাজারপন্থীও হয়, ভিন্ন কোনো মতাদর্শেরও হয়, তাকে কিভাবে ধরে ধরে তার চুল দাড়ি জোর জবরদস্তি করে কেটে দেওয়া যায়? মানে এটা মূলত এক ধরনের উগ্রতা আমাদের সমাজে এই মুহূর্তে দেখা দিয়েছে, যেটা গত এক বছরের আগে এটা ছিল না। আপনি চিন্তা করেন, আমাদের দেশে বিভিন্ন তরিকাপন্থী যেটা বলা হয়, কেউ হয়তো মুজাদ্দেদ আল ফেসানি রহমতুল্লাহ আলাইহের অনুসারী, কেউ হয়তো খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহের অনুসারী। তো যারা ভাববাদী, যে কেউ হয়তো লালন অনুসারী, অথবা কেউ দেখা গেল কোনো মাজারের অনুসারী। তো এই যে চারটি মাযহাব রয়েছে, চারটি মাযহাবের সাথে আবার এখানে চারটি তরিকা রয়েছে আমাদের দেশে, প্রধানত চারটা তরিকা। ওই চারটি তরিকার তার ইবাদত বন্দেগী, জিকির, আসকার থেকে শুরু করে সব ব্যাপারে ভিন্ন ভিন্ন তাদের পদ্ধতি রয়েছে, বাংলাদেশেও রয়েছে। এবং এটা এই হাজার বছর ধরে আমাদের এখানে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি আসার পর থেকে আজ অবধি এটা আমাদের সংস্কৃতির সঙ্গে মিশে আছে। তো হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সংস্কৃতির সাথে মিশে আছে এবং এই সমাজ এটা অ্যাডপ্ট করেছে, এই সমাজ এটা মেনে নিয়েছে। একই গ্রামে মসজিদের ইমাম সাহেব, তিনি, আমরা ছোটোকালে যখন, আমি তো 60-এর দশকেরও শেষের দিকের, মুক্তিযুদ্ধ পূর্ববর্তী কয়েক বছরের ঘটনা আমার মনে আছে, 1-2 বছরের ঘটনা মনে আছে, আর 70-এর দশকটাও আমার একেবারে পুরোপুরি মনে আছে। তো একই গ্রামে দেখা যাচ্ছে যে যারা ওই ভাববাদী লোক, তারা একটু গাঁজা ঠাজা খেয়ে তারা জিকির করতেছে, নাচতেছে, গাইতেছে, দোতারা বাজাচ্ছে। হিন্দুদের মধ্যে বৈরাগী আছে, সন্ন্যাসী আছে। আবার দেখা গেল ব্রাহ্মণ, যারা একেবারে উচ্চ বর্ণের ব্রাহ্মণ তারা আছে, তারা পুজো করছে, কিন্তু ওরা আবার বৈরাগী হচ্ছে, সন্ন্যাসী হচ্ছে। মুসলমানদের মধ্যে পীর, যারা টুপি দিয়ে নিয়মিত নামাজ কালাম পড়ছে, ঘর সংসার করছে। আর এক গ্রুপ আছে, তারা এইভাবে ঘুরে বেড়াচ্ছে, গণক ঠাকুর। বলে আমাদের এই সমাজে এগুলো নিয়ে না কখনোই সমস্যার সৃষ্টি হয়নি, কখনোই সমস্যার সৃষ্টি হয়নি। কিন্তু গত বিশেষ করে মধ্যপ্রাচ্যে আইএস তৈরি হওয়ার পরে, তালেবান তৈরি হওয়ার পর, তারপরে আরও কিছু উগ্রবাদী সংগঠন তৈরি হওয়ার পরে, বিশেষ করে আমাদের ইসলাম ধর্মটাকে নিয়ে সারা দুনিয়াতে একটা আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কিছু মানুষ মনে করছে ইসলাম ধর্মাবলম্বী যে তারাই সঠিক, এবং এরা সামহাও কৌশলী এবং রাষ্ট্র ক্ষমতার কাছাকাছি গিয়ে রাষ্ট্র ক্ষমতা থেকে ব্যবহার করে তারা তাদের প্রতিপক্ষ যারা আছে তাদের সবার উপর জুলুম, নির্যাতন, অত্যাচার করে যাচ্ছে। এবং এরই ধারাবাহিকতায় এই যে বাংলাদেশের যে বাউল সংস্কৃতি, বাংলাদেশে যে যেটাকে বলা হয় ভাববাদী বা সুফিবাদ, কোনোটাই এই যারা ইখওয়ানে মুসলিমিন, যারা মওদুদিবাদী, যারা ওহাবিবাদ পছন্দ করেন, আরও স্পষ্ট করে যদি বলা হয় যারা জামাত ইসলামের অনুসারী, তারা কোনো অবস্থাতেই বাকি যে মতামতগুলোকে তারা অ্যাডপ্ট করতে চাচ্ছে না, সমাজে কোনো অবস্থায় তাদের জায়গা দিতে চাচ্ছে না। এবং এরা মনে করছে যে এই লোকগুলো ইসলামের জন্য ক্ষতিকর, এবং এই লোকগুলোকে যে কোনোভাবে নিবৃত্ত করা, এমনকি হত্যা করা তাদের জন্য এটা ফরজ, গুরুত্বপূর্ণ দায়িত্ব। এটা তাদের নিজেদের তৈরি করা একটা, এটা ইসলামের স্কলার তারা ভালো বলতে পারবে। কিন্তু এখানে সাইকোলজিক্যাল যে বিষয়টা হলো যে এই মানে তারা যাদেরকে আক্রমণ করছে, এরা কিন্তু জামাতের লোকজন সম্পর্কে কিছুই জানে না, তারা তাদেরকে শত্রু মনে করে না, তারা তাদের মতো জীবনযাপন করতে। এখন হাইকোর্ট মাজার চিন্তা করেন, শাহজালাল মাজার চিন্তা করেন, এখানে শত শত লোক বসে থাকে, ঘর সংসার রেখে তারা খাওয়া দাওয়া করে, ওখানে ঘুমায়, ওখানে সব কিছু করে। অপরাধের মধ্যে তারা একটু চুল দাড়ি লম্বা রাখে, ওখানে একটু জটা পাকায়। কিছু লোক ওখানে যায়, গরিব মানুষ যায়, গিয়ে হয়তো একটু জটা দিয়ে একটু মানে ঝাড়া দেয়, একটা ফু দেয়,
মানুষ তাদেরকে 2 টাকা দেয়, ওটা দিয়ে সেটু গাঁজা খায়। আমার সেটা পছন্দ হচ্ছে না, সেজন্য আমি গিয়ে তাদের জোর জবরদস্তি করব তাদের উপর। এটা কোনো অবস্থাতেই, মানে আমি বললাম যে আমাদের সমাজে এই জিনিসটা অতীতে কখনো হয়নি, বিকজ এই ধরনের লোক এবং তাদেরকে যারা সমর্থন করে তাদের সংখ্যা কোটি কোটি মানুষ। অর্থাৎ যেভাবে দেখা যাচ্ছে জামায়াত ইসলামী যদি বাংলাদেশের 5% লোক করে, টোটাল 18 কোটি মানুষের 5% লোক করে, গিয়ে দেখুন এই যে চুল দাড়ি যাদেরকে কেটে দেওয়া হচ্ছে এদের সমর্থকের সংখ্যা নট লেস দেন 10%, অর্থাৎ জামাতের সাথে অনেক বেশি। কিন্তু সমস্যা হলো জামাত সুসংগঠিত এবং তারা একটা ন্যারেটিভ তৈরি করে এই কাজগুলো করছে, কিন্তু তাদের যারা প্রতিপক্ষ তারা একেবারেই গোবে ছাড়া, তারা কখনো তাদের মানে সীমা অতিক্রম করছে না। তারা কোনো দিন কাউকে কাফের বলেনি, তারা কোনো দিন বলেনি আমি যেটা করছি এটাই ভালো, এর বাইরে অন্য কিছু ভালো না। একটা জিনিস চিন্তা করুন, ধর্ম বলেন বা ব্যক্তিগত জীবন বলেন কিংবা যে কোনো রাজনৈতিক মতাদর্শতা বলেন, যখন একটা মানুষ মনে করে যে আমি শ্রেষ্ঠ আর আমার প্রতিপক্ষ অধম, তখনই সেখান থেকে যে ধরনের একটা সুপ্রিয়র এবং ইনফেরিয়র কমপ্লেক্স চলে আসে, ওটার কারণে সমাজে বহু যুদ্ধ, বহু হতাহত, আমরা সেই সময়টার চরম অবস্থার মধ্যে এখন যাচ্ছি। বাংলাদেশে এখন যে ঘটনাগুলো ঘটছে, এত প্রতারণা কখনো ছিল না, এত ভাইয়ে ভাইয়ে বিভেদ ছিল না, পারস্পরিক অশ্রদ্ধা কখনো ছিল না। প্রত্যেকটা মানুষের মধ্যে এই মুহূর্তে যে হতাশা চলে আসছে, আমরা যদি বলি যে আমরা হতাশাগ্রস্ত একটা জাতি পৃথিবীতে 1 নম্বর হিসেবে এই মুহূর্তে রয়েছি, যদি বলা হয় এই মুহূর্তে 18 কোটি মানুষের মধ্যে ডেইলি কতজন মানুষ দীর্ঘশ্বাস ছাড়ে, তো সেইভাবে আপনি বাংলাদেশের মানুষের এই মুহূর্তে যে দীর্ঘশ্বাস ছাড়া মানুষ, পৃথিবীর কোনো দেশে আপনি এত দীর্ঘশ্বাস ছাড়া অন অ্যাভারেজে পাবেন না। এই মুহূর্তে আমরা দ্য হাইয়েস্ট। যদি বলা হয় আমাদের স্বপ্ন বন্ধ হয়ে গেছে, আমরা আগামীকালের স্বপ্ন দেখতে পারতাম না। যেমন ধরেন শেখ হাসিনার জামানাতেই এটা রাজনৈতিকভাবে আমরা স্বপ্ন দেখতাম যে একটা সুন্দর সময় আসবে যখন ভোর হবে, শেখ হাসিনা থাকবে না, আওয়ামী লীগবিহীন একটা বাংলাদেশে আমরা অনেক সুন্দর থাকবো। এটা কিন্তু আমাদের একটা স্বপ্ন ছিল। কিন্তু এখন দেখুন আমাদের স্বপ্ন নাই, আমরা এখন চিন্তা করছি যে ও মাই গড, সবই দুঃস্বপ্ন। যদি বর্তমান সরকার থাকে ভালো, মানে এখন যে অবস্থা চলছে তার চেয়ে দিয়ে বাইরে আরও খারাপ অবস্থা হবে। এই সরকার যদি চলে যায়, তাহলে যদি কোনো তৃতীয় শক্তি আসে, যদি আওয়ামী লীগ চলে যায়, তাহলে তো আরও খারাপ অবস্থা হবে। মানে আমাদের অল্টারনেটিভ যে অবস্থাগুলো হচ্ছে প্রায় সবগুলোই দুঃস্বপ্নে পরিণত হয়েছে। এইরকম দুঃস্বপ্ন 1971 সনেও ছিল না, তখনও মানুষের একটা স্বপ্ন ছিল। এই যে স্বপ্নবিহীন একটা রাষ্ট্র, হতাশাগ্রস্ত একটা জাতি, তার সঙ্গে সঙ্গে উগ্রতা, এই উগ্রতার কারণে যে মানুষগুলো একেবারে নিরহ, যে আপনার কোনো ক্ষতি করেনি, যার যার অবস্থায় সে যার জায়গাতে বসে আছে, তো সেই যে মানুষগুলো আপনার কোনো ক্ষতি করেনি ওর মতো চলছে। এখন আপনি দল বেঁধে গিয়ে দেখা গেল আপনি তাকে চুল কেটে দিচ্ছেন, দাড়ি কেটে দিচ্ছেন, কিন্তু অথচ সে যে গত 10 বছর যাবৎ না খেয়ে আছে, আপনি একটা দিন কিন্তু তার সেই খোঁজ খবর রাখেননি। একদম, অসংখ্য ধন্যবাদ জনাব রাজিকুজ্জামান রতন। আমাদের সংবিধানের 31 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে যে প্রত্যেক নাগরিকের আইনের আশ্রয় এবং মর্যাদার সঙ্গে জীবনযাপনের অধিকার রয়েছে। 32 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে যে জীবন ও ব্যক্তি স্বাধীনতার নিশ্চয়তা দেওয়া হয়েছে সেখানে। 35 নম্বর অনুচ্ছেদ বলেছে যে কোনো নিষ্ঠুর, অমানবিক বা অবমাননাকর আচরণ নিষিদ্ধ। এত কিছুর পরও এই যে ঘটনাগুলো ঘটছে, তার ব্যাপারে রাষ্ট্র আসলে কি ব্যবস্থা নিচ্ছে, কি ব্যবস্থাটা আসলে নেওয়া উচিত ছিল? এরপর আমরা একটু ধর্মের বিষয়টাতে আসবো। ধন্যবাদ। যখন আমরা রাষ্ট্র কথাটা বলি তখন তার সঙ্গে এই প্রশ্নটা ওতপ্রোতভাবে যুক্ত হয়ে যায় রাজনীতি। কারণ রাষ্ট্র কিন্তু একটা আধুনিক সংস্করণ সমাজের। রাষ্ট্রের আগেও সমাজ ছিল, যেমন দাস সমাজ ছিল, সামন্ত সমাজ ছিল। কিভাবে আধুনিক রাষ্ট্রের জন্ম হলো? আধুনিক রাষ্ট্র মানেই কিন্তু গণতান্ত্রিক রাষ্ট্র। যখন বলল যে রাজার ইচ্ছায় আইন, রাজাই বিচার করবেন এবং রাজাই শাস্তি দেবেন, সমস্ত ক্ষমতা এক ব্যক্তির কাছে যখন কেন্দ্রীভূত, তখন সেটা স্বেচ্ছাচারের জন্ম দেয়। এজন্য সমস্ত রাজারাই স্বেচ্ছাচারী ছিলেন। তিনি চাইলে কাউকে ইনাম দিতে পারতেন, কারো কল্যাণ নিয়ে নিতে পারতেন। তিনি কাউকে পুরস্কৃত করতে পারতেন, কাউকে বহিষ্কৃতও করতে পারতেন। এর বিপরীতে যে রাজতন্ত্রের বিরুদ্ধে যে গণতন্ত্রের সংগ্রাম, সেই সংগ্রামের একটা পর্যায়ে তো আমরা ফরাসি বিপ্লব যেমন হলো ফ্রান্সে, ম্যাগনা কার্টা পেলাম, ইংল্যান্ডে, হ্যাঁ, ঠিক তেমনি পৃথিবীর দেশে দেশে কিন্তু নানা ফর্মের লড়াই হয়েছে। সেই লড়াইয়ের মধ্য দিয়ে মানুষ বলেছে যে সমাজটা পরিচালিত হবে তো সামাজিক নিয়মে, সেখানে ব্যক্তি সমাজের একটা এলিমেন্ট, সেই সমস্ত কিছুকে নিয়ন্ত্রণ করবে না, বরং তো সমাজের সংস্কৃতি দ্বারাও ব্যক্তি কখনো কখনো নিয়ন্ত্রিত হবে। তো এই যে কন্ট্রাডিকশন, সমাজ বনাম ব্যক্তি, কে প্রাধান্যে থাকবে? মানে রাজতন্ত্রে ছিল ব্যক্তি প্রাধান্যে থাকবে, দাস সমাজে ছিল দাস মালিক প্রাধান্যে থাকবে,
আর যখন এই গণতন্ত্রের বিষয়টা ওঠে তখন জনগণ বা নাগরিকরা প্রাধান্যে থাকবে। এই নাগরিকরা যে প্রাধান্যে থাকবে এই কথাটা গ্রিক দার্শনিকরা অনেক আগে থেকে বলে তখন তারা বলেছিলেন যে পলিটিক্স মানে হচ্ছে যে এটা হচ্ছে অ্যাফেয়ার্স অফ দ্য সিটিজ, মানে একটা নগরে, এই জন্য গ্রিক নগর রাষ্ট্রগুলো তখন তৈরি হয়েছিল, একটা নগরের অ্যাফেয়ারগুলো কীভাবে নির্ধারিত হবে, কীভাবে পরিচালিত হবে। ফলে নগর থেকে নাগরিক, সিটি থেকে সিটিজেন, এই প্রশ্নগুলো আসছিল। ফলে আমরা যখন রাইটসের কথা বলছি তখন সিটিজেন্স রাইট, ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস, এই প্রশ্নগুলো আছে আমাদের সংবিধানের সঙ্গে কিন্তু ওতপ্রোতভাবে যুক্ত, সেই হাজার বছর ধরে। হ্যাঁ, এবং সর্বশেষ 1948 সালে যে ফিলাডেলফিয়া কনভেনশন যেটা হয় সেখানে যে হিউম্যান রাইটসের ক্ষেত্রে তারা কি বলে, এবং তারপরে আমরা 71 সালে আমাদের মুক্তিযুদ্ধের মধ্যেও কিন্তু সেই সমস্ত দিনের সংগ্রামগুলো সন্নিবেশিত আছে। আমরা ওই 1789 সালে ফরাসি বিপ্লবের সময় সাম্যের কথা আসছিল না, সাম্য, মৈত্রী, ভ্রাতৃত্ব, আমাদের 71-এর মুক্তিযুদ্ধের সময় কিন্তু সাম্য কথাটা চলে আসছে। ফলে এটা কিন্তু গোটা দুনিয়ার মানব জাতির যা কিছু ভালো সব কিছু দিয়ে আমরা একটা জিনিস তৈরি করতে চেয়েছিলাম। যারা সেদিন স্বাধীনতার বিরুদ্ধে ছিল তারা কখনোই সেই জিনিসগুলোকে ভালোভাবে মেনে নিতে পারে নাই। ফলে ওই জায়গায় তাদের একটা, বলবো যে একটা অপছন্দ থেকে প্রতিরোধের একটা মানসিকতা সবসময় আছে। এটা হলো একটা দিক। 2 নম্বর, সংবিধানের যে কথাগুলো আমরা সবসময় বলি, সংবিধানটাকে প্র্যাকটিস করবে কে? শাসক যারা ক্ষমতা আছে তারা। যদি মানুষ দেখে যারা ক্ষমতায় আছে তারা সংবিধানকে হয় এত উপরের শেলফে রাখে যে মানুষের নাগালের বাইরে চলে যায়, অথবা এমনভাবে পায়ের নিচে রাখে সে তোয়াক্কাই করে না। ফলে মানুষ দেখেছে সংবিধানের কথা বলে কিন্তু সংবিধানকে জীবনে প্রয়োগ করতে দেখে না। সংবিধানে তো এটা আছে যে মানুষ হবে সবচেয়ে ইম্পর্ট্যান্ট এলিমেন্ট। যেমন এক সময় জার্মানিতে একটা কথা ছিল, কিংবা এক সময় বলছেন যে হোয়াট ইজ দ্য ইম্পর্ট্যান্ট এলিমেন্ট অফ এ কাপ, একটা কাপের সবচেয়ে ইম্পর্ট্যান্ট এলিমেন্ট কী? সবাই বলে যে, কেউ বলে হ্যান্ডেল, কেউ বলে কাপটা সুন্দর, কেউ বলে অলঙ্করণ। তো বলছে না, দ্য ইম্পর্ট্যান্ট এলিমেন্ট অফ এ কাপ ইজ হোল, ভ্যাকুয়াম। কারণ এই ভ্যাকুয়ামটা না থাকলে তুমি এর মধ্যে কিছু রাখতে পারতে না। ফলে এটাকে তুমি কিভাবে নান্দনিক করবা তার জন্য তুমি অলঙ্করণ করেছো। অলঙ্করণটাই প্রধান নয়, প্রধান হচ্ছে তার মূল ভিত্তিটা কি, ধারণ ক্ষমতা। হ্যাঁ, রাষ্ট্রের তাহলে মূল বিষয় কি? নাগরিক। তারপরে তো তার অন্যান্য বিষয়গুলো আসবে। যখন এই নাগরিকদের মানে স্বীকৃতিটা থাকে না, নাগরিকদের অধিকারটা পদদলিত হয়, তখন কিন্তু সমস্ত কিছু আসে এই জায়গায়, ওই যে আই এম দ্য স্টেট, এইরকম জায়গায় আসে। আমি যেটা বলবো সেটাই আইন, আমার কথাই মানতে হবে, আমার মতো করেই চলতে হবে। এবং সেই ক্ষেত্রে কখনো কখনো আবেগটা মানুষকে বিভ্রান্ত করে। সে আবেগটা কী হতে পারে? উগ্র জাতীয়তাবাদী আবেগ, যে আমরা ছাড়া বাকি সব শেষ। জার্মানিতে যেটা বলেছিল যে জার্মান ছাড়া বাকি সবাই অধস্থন। ধর্মীয় আবেগ, সেটা কখনো আমাদের ধর্ম ছাড়া, আমার ধর্ম ছাড়া বাকি সব ধর্মকে আমি বাতিল করে দিচ্ছি। অথবা কখনো কখনো আঞ্চলিকতার আবেগ, আমার অঞ্চলের মানুষই শ্রেষ্ঠ, বাকি সব। আর সবচেয়ে বড় বিষয় যেটা আছে, যেটা এসেছিল এক সময়, যে মানবজাতির শুরু থেকে নারী পুরুষ মিলেই তো মানবজাতি, কিন্তু পুরুষ শ্রেষ্ঠ এই ধারণাটা মাথায় নিয়ে এসে কতভাবে অবদমিত করা যায় নারী, সেটা ছিল। আর একসময় ছিল বর্ণ, গায়ের রং, এবং সেটাকেও নিয়ে আসছিল। এই জন্য মার্টিন লুথার কিংয়ের একটা খুব বিখ্যাত বক্তৃতা আছে, আই হ্যাভ এ ড্রিম, ওয়ান ডে ম্যান ক্যান নট বি জাজড বাই হিজ কালার বাট দ্য কন্টেন্ট অফ হিজ ক্যারেক্টার। তাহলে সেই সময় কিন্তু এই প্রশ্নগুলো ছিল। আমরা এখন মানুষকে কী দিয়ে যাচাই করব? চুল বড় না দাড়ি বড়, নাকি তার কন্টেন্ট অফ ক্যারেক্টার কী? সে কারো ক্ষতি করে, সে চুরি করে, কেউ অন্যের সম্পদ লুট করে, কারো বাড়িঘর দখল করে, সেটা করে না তো। সে কখনো তার বিশ্বাস থেকে এক ধরনের হয়তো পোশাক পরে, কেউ তখন সামাজিক সংস্কৃতি থেকে এক ধরনের পোশাক পরে। যেমন সমস্ত গ্রিক দার্শনিকদের দেখবেন মুখ ভর্তি দাড়ি ছিল, তার কি মুসলিম ছিল? ছিল না। ইউরোপে যখন প্রবল মানে আধুনিকতার জোয়ার, তখন এক সময় আসলো কি যে দাড়ি কাটতে হবে সব। তখন ফরাসিদের সেরকম কথা ছিল, হায় রে, তাহলে পুরুষদের সবচেয়ে বড় সৌর্য ছিল দাড়ি, সেটাই তোমরা কেটে ফেললে। তখন দাড়ি কাটাকে অনেকে করতে, তার মানে দাড়ি রাখাটাই তখন একটা সৌর্যের ব্যাপার ছিল। আচ্ছা, ফলে দাড়ি কিংবা চুল বড় কিংবা পোশাক, এইটা দিয়ে মানুষকে বিবেচনা করা হবে না, এটাই তো ছিল গণতান্ত্রিক সংস্কৃতি। যে এটা অনেক সময় একটা আঞ্চলিক সংস্কৃতি থেকে মানুষের পোশাকের বিষয়টা আসে, কখনো কখনো সেটা একটা বিশ্বাস থেকে আসে। কেউ মনে করে আমার এইভাবে চলা উচিত, যেমন যারা কনফুসিয়াস মতবাদকে ধারণ করেন, তাও মতবাদকে ধারণ করেন, কিংবা আমাদের শিখ বন্ধুরা যারা, তারা তো কখনো চুল দাড়ি কাটবেন না। এটা তার একটা বিশ্বাস থেকে পাওয়া জিনিস। বাংলাদেশের জন্ম
সেখানেও তো মানে এই বিষয়টি ছিল, তাই না? আমি বলছি যে যদি আমি মানে পলিটিক্স নিয়ে ভাবি তাহলে তো আমার গোটা পৃথিবীটা ভাবতে হবে যে কিভাবে এসেছে এইটা। হ্যাঁ, এখন আমরা যদি কোনো কিছু বাইরের কিছু গ্রহণ করবো এরকম বলি, তাহলে কি আমরা আধুনিক মানুষ হতে পারবো? বাইরের কোনো কিছু ছাড়া কি টিভি সেন্টারটা চলতো? কিংবা বাইরের কোনো কিছু ছাড়া কি আমাদের জীবনটা চলবে? তাহলে আমি জীবনযাপনের প্রয়োজনে সব বাইরের জিনিস নেব, কিন্তু আমার নতুন কোনো চিন্তাকে এখানে ঢুকতে দেবো না। এটাও কিন্তু একটা চিন্তার বদ্ধতা তৈরি করে। ফলে এই চিন্তার বদ্ধতাকে যারা সুবিধার হাতিয়ারে পরিণত করে তারা কখনো কখনো অন্য চিন্তাকে, ভিন্ন চিন্তাকে সহ্য করতে পারে না। এই ভিন্ন চিন্তাকে সহ্য করতে না পারার সবচেয়ে বলবো নির্লজ্জ বা নির্মম বহিঃপ্রকাশ হচ্ছে অন্যের অধিকারের উপর হস্তক্ষেপ করা। ফলে সেটাই আমরা এখন দেখছি, সেটা আমরা হতেও দিচ্ছি। এবং দিচ্ছিও যে যারা সংবিধানের কথা বলছেন এই ক্ষেত্রে তারা সংবিধানটা বন্ধ করে রেখেছেন। গোলাম আল রানী, রাজনীতির বিষয়গুলো নিয়ে একটু আসি। আমার যে শিরোনাম ছিল সেখানে আমি বলছিলাম যে ইসির কর্মকর্তারা কোনো ব্যক্তি বা দলের পক্ষে থাকবেন না, এটি ওয়াদা করিয়েছেন আজকে সিইসি। তার প্রেক্ষিতে সিইসির আরেকটি বিষয় নিয়ে একটু কথা বলতে চাই। তিনি বলেছেন যে বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশে কাজ করা অত্যন্ত চ্যালেঞ্জের বলে তিনি মন্তব্য করেছেন এবং বলেছেন যে বাংলাদেশে কাজ করা খুবই ডিফিকাল্ট, পার্টিকুলারলি যে অবস্থার মধ্য দিয়ে দেশটা যাচ্ছে। আপনি কাজ আদায় করে নেওয়া কিছু কিছু পক্ষের লোকের জন্য খুবই সুবিধা, আর বেশিরভাগ পক্ষের লোকের জন্য ডিফিকাল্ট। এই সিচুয়েশনে এখন দেশ দাঁড়িয়ে আছে। এই যে ওয়াদা করিয়ে নিলেন, এটি আসলে কতটুকু মানে এই ওয়াদা কতটুকু কাজে লাগবে বলে মনে করছেন? না, এটা কোনো কাজে না। এটি শুনতে ভালো শোনাচ্ছে, দেখতে ভালো শোনা যাচ্ছে, এটা একটা নাটক, জাস্ট একটা নাটক। কিন্তু বাস্তবতা হলো যে একটা সুন্দর নির্বাচন অনুষ্ঠান করা, নিরপেক্ষভাবে ভোটারদেরকে আনা, ভোট গ্রহণ করা, এবং সেখানে আমাদের যে ইসির যে কার্যক্ষমতা, সক্ষমতা এবং তার যে অংশগ্রহণ পুরো নির্বাচন প্রক্রিয়াতে 5%, নট মোর দ্যান দ্যাট। বাকি 95% নির্ভর করে রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা, স্থানীয় প্রশাসনের যাকে বলে সিরিয়াসনেস এবং দেশের সার্বিক অবস্থা। নির্বাচনটি যদি খুব অংশগ্রহণমূলক হয়, উৎসবমুখর হয়, ভোটাররা সবাই স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে আসেন, তো সেখানে আসলে ইসি চাইলেও কিছু করতে পারবে না, না চাইলেও কিছু করতে পারবে না। আবার দেখা গেল যে ভোটার নেই, 3%, 4% ভোটার আসছে। এখন সেখানে ইসি শপথ নিলেন বা যা কিছু নিলেন, সেখানে কী বা করার আছে? 2014 সনে যিনি সিইসি ছিলেন উনি ওয়ান অফ দ্য ফাইনেস্ট আমলা ছিলেন। এখন যিনি আছেন মানে রকিবুল হুদা সম্ভবত ছিলেন, ওয়ান অফ দ্য ফাইনেস্ট ম্যান। তারপরে 2018-তে যিনি নুরুল হুদা সাহেব ছিলেন, তিনি একজন সত্যিকার রিয়াল হিরো, আমাদের মুক্তিযুদ্ধের অন্যতম হিরো। আমি তাকে ব্যক্তিগতভাবে চিনি, অসাধারণ, সারা জীবন একজন সৎ মানুষ, সাহসী এবং সৎ মানুষ, কিন্তু কিন্তু কিছু করতে পারেননি। এখন যিনি সিইসি আছেন সেই তুলনায় নুরুল হুদাকে যদি আপনি ধরেন, নুরুল হুদাকে আপনার 100 নম্বর দিতে হবে তার প্রিভিয়াস ক্যারেক্টারিস্টিক্সে, তার অনেস্টি, তার ডিগনিটি, তার সব কিছু। তারপরে হাবিবুল আওয়াল যিনি আসলেন 24 সনে, তার শিক্ষা, তার বংশ, তার মর্যাদা, তার টোটাল যে সার্ভিস রুল, কোথাও একটা লাল কালির দাগ নেই। কিন্তু পুরো সিস্টেমটা এমন একটা ছিল, আসলে তাদের করার কিছু ছিল না। তো এখন অতীতে 2014, 2018 এবং 2024 সেই সময়টিতে নির্বাচনের জন্য যে একটা বিরূপ পরিবেশ ছিল, পরিস্থিতি ছিল, তার চাইতে এখন আরও কয়েকশো গুণ বেশি ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। তো সেই ঝুঁকিপূর্ণ অবস্থা, মন মানসিকতা সব দিক থেকে, তো সেখানে বর্তমান ইসি ওনারা যদি এক একজন ফেরেশতাও হন এবং তাদের হাতে যদি অলৌকিক ক্ষমতা থাকে, যদি বলে যে আমার কাছে আসলে তোমাদেরকে ফু দেব আর সঙ্গে সঙ্গে তোমাদের শরীরে আগুন ধরে যাবে, আমি যে ভোট কেন্দ্রে রিটার্নিং অফিসার থাকবে বা জেলা নির্বাচন অফিসার থাকবে, তার হাতে কতগুলো অলৌকিক ক্ষমতা থাকবে, সে যাকে ধরবে ও পাথর হয়ে যাবে, যাকে ফু দেবে তার শরীরে আগুন ধরে যাবে। এইরকম অলৌকিক ক্ষমতা দেওয়ার পরেও যে পরিস্থিতি এখন চলছে, তাদের পক্ষে আসলে একটা ভালো নির্বাচন হওয়া সম্ভব না। এখন আপনি বিশেষ না, যদি তার হাতে এই সিসি সাহেবকে যদি বলা হয় যে অমুক তারিখে আপনারা 80% ভোটার লোক ভোট কেন্দ্রে আসবেন, যদি না আসেন তাহলে আমি যদি একটা ফু দেই আপনাদের সবার পা পাথর হয়ে যাবে, অথবা আপনারা সবাই মৎস্যকুমারী হয়ে যাবেন বা মৎস্যকুমার হয়ে যাবেন, নিচের অর্ধাংশ মাছের মতো হয়ে যাবে, উপরের অংশ মানুষের মতো থাকবে। এইটা যদি প্র্যাকটিক্যালি 250,000 লোকের এরকম করে দেওয়া হয়, তারপরে লোক আসবে না নির্বাচনের মাঠে, যদি না নির্বাচনের পরিবেশ তৈরি না হয়। কিন্তু এখন যে অবস্থা হয়ে গেছে, বিশ্বাস করেন একটা সুন্দর নির্বাচন হতে পারে, একটা নির্দিষ্ট সময় একটা নির্বাচন হবে, জনগণ ভোট কেন্দ্রে আসবে, এটা এদেশের কোনো বদ্ধ উন্মাদ বিশ্বাস করে না।
এটা হলো বাস্তবতা। বরং যদি বলা হয় আপনি সন্দেহের কথা বলেন হবে না, সবাই বলে যে হ্যাঁ আমারও তাই মনে হয়। তারপরে যদি বলে যে নির্বাচনের ঝুঁকি আছে, আমারও তাই মনে হয়। তারেক রহমান সাহেব বোধহয় আসবে না, এই বারবার আসার কথা বলছে, বোধহয় আসবে না। ইনুস সাহেব বোধহয় যাবে না, সে বোধহয় দীর্ঘদিন থাকবে। আপনি যখন কনফিউজিং যে কথাগুলো বলবেন, মুহূর্তের মধ্যে আপনি মানে 90% লোক আপনাকে সমর্থন দেবে, 90%। কিন্তু আপনি যখন খুব সার্টেন কথা বলবেন যে না ডক্টর মোহাম্মদ ইউনূস দুনিয়া উল্টে গেল, সে ফেব্রুয়ারি মাসে নির্বাচন দেবে, এবং আপনি লিখে রাখেন 80% ভোট কাস্ট হবে, যে যার মতো স্বাধীনভাবে ভোট দেবে এবং ইতিহাসে সবচেয়ে একটা সুন্দর নির্বাচন হবে। আর বর্তমান সিইসি উনি খুব ভালো মানুষ, অনেস্ট মানুষ, উনি জীবিত থাকতে পূবের চাঁদ পশ্চিমে উঠতে পারে, কিন্তু ওনার অধীনে একটা ফল কখনো এদিক ওদিক হবে না। আপনি সারা বাংলাদেশে 10% লোক পাবেন না আপনার এই কথার, যাকে বিশ্বাস করবে, সমর্থন দেবে। তো এইরকম একটি অবস্থা হলো কি, একটা সূত্রই আছে, যখন কোনো একটা কাজ আপনি শুরু করেন, শুরু করার সময়টাতে যদি আপনার সন্দেহ হয় যে এটা ত্রুটি আছে বা এটা হবে না, আপনার জীবনের শেষ প্রান্তে হলে ওই ঘটনাটাই ঘটবেছি। অসংখ্য ধন্যবাদ। আমি একটু আরেকটি বিষয় নিয়ে একটু আসতে চাই। জনাব রাজকুমার রতন, জনাব তারেক রহমান তিনি বলেছেন যে ঐক্যবদ্ধ না হলে গুপ্ত স্বৈরতন্ত্রের আবির্ভাব হতে পারে এবং এই গুপ্ত স্বৈরাচার থেকে মানুষকে রক্ষা করতে হবে। এক স্বৈরাচার তো সবাই বাংলাদেশের মানুষরা মিলে আসলে তাড়িয়েছে, গুপ্ত স্বৈরাচারটা আসলে কি জিনিস? আমাদের বর্তমান পরিস্থিতিতে এই গুপ্ত শব্দটা খুবই দারুণভাবে জনগণ গ্রহণ করেছে। কারণ যাকে দেখিনি তাকে প্রকাশিত হতে দেখলাম, যার বিকাশটা আমার চোখের সামনে ঘটেনি, হঠাৎ করে তাকে আমার চোখের সামনে পরিত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হতে দেখলাম। তা মানুষ বলতে এটা ট্রান্সফরমেশনটা কেমন করে হলো? একটা চারা লাগালেও তো তার গাছ হয়ে ফল দিতে সময় লাগে, সবাই দেখে। তো এতদিন দেখলাম না, কিংবা যাদেরকে আমি হেলমেটের নিচে দেখলাম তাদেরকে হঠাৎ করে দেখি হেলমেট বিরোধী হয়ে গেল, কিংবা যাদেরকে গত 15 বছর খুব বড় কোনো ভূমিকা পালন করতে দেখিনি তারাই সবাই বীর হয়ে গেল। মুক্তিযুদ্ধের সময় কিন্তু একটা কথা চালু ছিল, এটা হলো 16 ডিভিশন, মানে 14ই ডিসেম্বর পর্যন্ত যারা মুক্তিযুদ্ধে যায় নাই, 16ই ডিসেম্বর যখন বিজয় মার্চ করছে মুক্তিযোদ্ধারা, তখন দলে দলে এমন লোকজন এসে ভিড় করলো, অনেকেই অবাক হয়ে গেল যে এনাদেরকে তো কখনো কোনোদিন কোনো ক্যাম্পে দেখি নাই। এই জন্য অনেকে জিজ্ঞেস করতো আপনি কোন সেক্টরে যুদ্ধ করেছেন। এবং পরে তো আমরা এরকমও দেখেছি 2500-এর মতো তো এরকম খুঁজে পাওয়া গিয়েছে যে মুক্তিযুদ্ধের সময় যাদের বয়স 2 বছর 2.5 বছর ছিল তারাও মুক্তিযোদ্ধা হয়ে গিয়েছিল। এই জন্য একটা খুব বেদনাদায়ক কথা আছে যে ভিক্টরি হ্যাজ মেনি ফাদার বাট ডিফিট ইজ অরফান। যদি কেউ হেরে যায় সে এতিম হয়ে যায়, কিন্তু যখন কেউ বিজয়ী হয় তখন তো কত যে তার অভিভাবক এসে হাজির হয়। আমাদেরও অভ্যুত্থানের পরে প্রচুর অভিভাবক আমরা দেখছি। এই অভিভাবকরা কিন্তু তারা এতদিন কাদের সঙ্গে ছিলেন এবং এখন কাদের সঙ্গে থাকবেন সেটা মানুষ পরিষ্কার বুঝতে পারছে না। সেখান থেকে এই কথাটা খুবই চালু হয়েছে যে এই যে গুপ্তভাবে কাজ করেছে। কেউ কেউ বলছে কি যে আমরা সেই সময় তো কাজ করার পরিবেশ পাইনি তাই ওখানে ছিলাম। তাহলে যারা সেদিন ঝুঁকি নিয়ে কাজ করেছে, এখন গোলাম মোল্লা রনির তো নির্দিষ্ট কোনো দল ছিল না, তিনি তো সেই দল থেকে তাকে তিনি ছেড়ে দিয়েছেন। তারপরে তো সাহস নিয়ে তিনি অনেক কথা বলেছেন, তিনি তো ব্যক্তিগতভাবে সাহস নিয়েছেন। তা আপনারা সাহস নিয়ে কথা বলতে পারেননি কেন? এখন আবার আপনারা সবাই সাহসী হয়ে গেলেন। এইরকম কিন্তু অনেক প্রশ্ন সমাজে তৈরি হয়েছে। এর ফলটা কি হয়েছে দেখুন, সন্দেহটা, যেটা রনি ভাই বললেন, সন্দেহ খুবই খারাপ জিনিস। আপনি ভালো কাজ করলেও তখন তাকে সন্দেহ করবে, সন্দেহটা অনেক বেশি বেড়ে গেছে। এই যে এখন যারা যা বলছে এরা ক্ষমতায় গিয়ে তা কি করবে? সন্দেহ না, অবিশ্বাসও বেড়ে গেছে, কারণ শ্রদ্ধা বেড়ে গেছে। সেই কারণে আমাদের যেটা বিষয় যে নির্বাচনটা খুব দ্রুত হওয়া দরকার ছিল, এই কারণেই আমরা মনে করি। একটু যদি আমি নেপালের উদাহরণটা দেখি, নেপালে একটা অভ্যুত্থান হলো, অভ্যুত্থানের পরে অভ্যুত্থানের যে প্রাথমিক প্রতিক্রিয়া, ব্যাপক ভাঙচুর হলো এবং তারা অনেককে তারা অ্যাসল্ট করলেন, বাড়িঘর ভেঙে দিলেন। কিন্তু পরের দিনই অভ্যুত্থানের যারা সামনে ছিলেন তারা বললেন আমরা কিন্তু চুরি চামারি করার জন্য, দলবাজি করার জন্য তারা যেতে চায় না, আর হচ্ছে ওই লুটপাট করার জন্য করিনি, যারা করছে তারা সুযোগ সন্ধানী, এগুলোকে বন্ধ করো। দ্বিতীয়ত কি কাজ করলো, এই ছেলেরা গিয়ে পরের দিন কাঠমান্ডু শহরটাকে তারা পরিষ্কার করলো। তৃতীয়ত যাকে প্রধানমন্ত্রী করলো তিনি এসে বললেন 6 মাসের মধ্যে নির্বাচন দেবো। অনেকে বলল 6 মাসে কি নির্বাচন করতে পারবেন এই ভঙ্গুর প্রশাসনে? বলে নির্বাচন করতে পারবো কি পারবো না এটা পরের প্রশ্ন, কিন্তু আমি নির্বাচন ডিক্লেয়ার করেছি, কেউ যদি নির্বাচনে না আসে
ইট ইজ দেয়ার রেসপন্সিবিলিটি। আর আরেকটি বিষয় ছিল যে শাসন কাঠামোর পরিবর্তন করা আমার কাজ নয়। না, তাহলে এই যে একটা এখতিয়ারে না, কাজ না, এই যে একটা যে তার যে আমরা বলবো যে মানুষের কিন্তু boldness। মেরুদণ্ডটা খুব গুরুত্বপূর্ণ, সেইটা অনেক সময় খুঁজে পাওয়া যায় না, সেটা নির্বাচন কমিশনেরও খুঁজে পাওয়া যায় না, সেটা আমাদের অনেক সময় অন্তর্বর্তীকালীন সরকারেরও খুঁজে পাওয়া যাচ্ছে না। এই কারণেই মানুষের কিন্তু সন্দেহটা দোলাচলের মধ্যে থাকে। কিন্তু যদি উল্টা দিক থেকে যদি বলি, নির্বাচন না করে কি করবে? নির্বাচন তো এখন 1 বছর পরে, যে সরকার 1 বছর ধরে দেশটা পরিচালনা করলো, তারা কিন্তু এমন আস্থার জায়গাটা তৈরি করতে পারেনি যে এরা যদি আরও 1 বছর থাকে দেশটাকে এর চেয়ে ভালো পরিচালনা করবে। ফলে তাদের উপায় কি? এখন ক্ষমতাটা ছাড়বেন কিভাবে? ক্ষমতা ছাড়ার তো এখন হয় আছে আর একটা অভ্যুত্থানের মধ্যে দিয়ে ক্ষমতা ছাড়তে হবে, কেউ কেউ সেই কথা বলছেন। অথবা হতে পারে রাতের অন্ধকারে হয়তো কেউ সালাম দিয়ে এসে বলবে যে আমি এখন পরিত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হয়েছি, সেরকম কেউ আসতে পারে। অথবা হতে পারে একটা নির্বাচনের মধ্যে দিয়ে যারাই আসুক তারা নির্বাচিত হয়ে জনগণের কাছে একটা দায়বদ্ধ হয়ে থাকবেন। তারা যদি রাষ্ট্র পরিচালনা করতে ব্যর্থ হন, জনগণ আবার একটা নির্বাচন করবে। এইটা হতে পারে। থার্ড অপশনটা হচ্ছে সবচেয়ে পিসফুল বলি অথবা সবচেয়ে সম্মানজনক বলি। তা না হলে যারা ক্ষমতায় আছেন তারা কি সম্মানের সঙ্গে এই ক্ষমতা থেকে বিদায় নিতে চাইবেন না? তা ক্ষমতা থেকে সম্মানের সঙ্গে বিদায় নেওয়ার আর কি পথ আছে? ফলে এই কারণে আমরা মনে করি যে নির্বাচনটা হতেই হবে। আর আরেকটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, যেটা অপমানজনক কথা সবার কাছে, সব কথা একরকম সম্মানের নয়, একরকম অপমানের নয়। কারো কারো কাছে গায়ে হাত তুললে অপমানিত বোধ করে, কেউ কেউ কথাতে অপমানিত বোধ করে। একটা নির্বাচন কমিশনের প্রধান যদি তিনি বলেন আমি কমিশনারদেরকে ওয়াদা করিয়েছি, এর চেয়ে বড় অপমান কি হতে পারে? কেন ওয়াদা করাবেন তিনি? তার তো রেসপন্সিবিলিটি আছে, তার তো কাজের ধরন আছে, এটাই তো তার সে বড়। তারপর যদি তিনি বিশ্বাস জাগানোর চেষ্টা করছেন, বিশ্বাস কিভাবে জাগবেন? আমি একজন দায়িত্বশীল মানুষকে যদি কেউ কখনো বলে যে আমি কসম করে বলছি, তাহলে তাকে অবিশ্বাস করতে হবে। কারণ তোমার কথা কি এতই মূল্যহীন, তোমাকে কসম কাটতে হচ্ছে? মানে আমি বলছি যে মর্যাদা সম্পন্ন মানুষের মর্যাদার জায়গাটা কিন্তু ভিন্ন ভিন্ন। একদম এটা একদম সাধারণ মানুষের কথা আর নির্বাচন কমিশনের কথা। নির্বাচন কমিশনকে কেন ওয়াদা করাতে হবে যে আমি ওয়াদা করিতেছি যে আমি নির্বাচনে কোনো রকম এই কারচুপি করিব না? এই কথা তো আপনাকে বলতে হবে না। আপনি যখন নির্বাচন কমিশনার হিসেবে এখানে এসছেন, এটা ইমপ্লাইড, এটা আপনার দায়িত্বের মধ্যে পড়ে। যদি আমরা কেউ কখনো বলি বিচারপতিরা খুব সৎ, এটা বললে কিন্তু একজন বিচারপতিদের মধ্যে নিশ্চয়ই ঝামেলা আছে। আমার তো কাজই তো ভাই বিচার করা, সৎ না হলে আমি বিচার করবো কেমন করে? যদি কেউ বলে যে তিনি শিক্ষক হিসাবে খুবই নিরপেক্ষ শিক্ষক, শিক্ষক সাথে সাথে অপমানিত বোধ করবেন। কেন এটা বললেন? আমি তো একজন শিক্ষক, আমার কাছে তো সব ছাত্ররাই আমার ছাত্র, আমার তো নিরপেক্ষ থাকতেই হবে। তো ফলে আমি মনে করি যে এই কথাটা কিন্তু তিনি হয়তো কথা প্রসঙ্গে বলেছেন, খেয়াল করেন নাই। সব কথা সবার জন্য মানায় না। জনাব গোলাম মনোয়ার, এই অংশে 1 মিনিটের মতো করে সময় পাবো। একটু 2026 সালের নির্বাচনে সব থেকে বেশি প্রচলিত যে শব্দটা, সেটা হচ্ছে চ্যালেঞ্জিং। 26 নির্বাচন এতটা চ্যালেঞ্জিং কেন হয়ে উঠলো? চ্যালেঞ্জিং মানে শব্দটার বাংলা কি হবে আমি তো বলতে পারি না। প্রতিযোগিতামূলক। তো এখানে প্রতিযোগিতা কার সাথে প্রতিযোগিতা হবে? আমি তো কোনো প্রতিযোগী দেখছি না। বিএনপি জামাতকে প্রতিযোগিতা মনে করছে না, জামাত বিএনপিকে প্রতিযোগী মনে করছে না। জামাত মনে করছে তারা যে কৌশল। এনসিপিকে বিএনপি কোনো রাজনৈতিক দলই মনে করছে না। আর এনসিপি বলছে যে আমরা 150টা সিট পাবো, আর বিএনপি 50টা সিট আগে পেতে এখন 50টা সিট কমে পাবো। তা আসলে এখানে একটা যে প্রতিযোগিতা করার তো একটা পরিবেশ দরকার, কিন্তু এদের ভাষা, ল্যাঙ্গুয়েজ, কথাবার্তা সব কিছু দেখে এটাকে চ্যালেঞ্জিং মনে হচ্ছে না, প্রতিযোগিতামূলক মনে হচ্ছে না, একে অপরের জন্য এটা হুমকি মনে হচ্ছে না। পুরোটাই একটা ইলুয়েশন, একটা কল্পনার মধ্যে একটা রূপকথা। হ্যাঁ, একটা রূপকথার মতো নির্বাচনকে নিয়ে সবাই প্রচার চালাচ্ছে, প্রোপাগান্ডা চালাচ্ছে, এবং এখানে মানে নিজের আকার আকৃতি ভুলে গেছে। যেমন দেখা গেল যে কেউ হয়তো ছোট একটা প্রাণী এসে ফুলিয়ে বিরাট একটা হাতির মতো আকার নিয়ে এসে ঘুরে বেড়াচ্ছে। আবার দেখা গেলো একটা হাতি তাকে চেপে একেবারে ছোট একটা ছাগলের মতো বানিয়ে চারিদিকে ঘুরাচ্ছে, যে একেবারে প্রেশার দিয়ে দিয়ে। তো এরকম একটা অস্বাভাবিক, একটা অসুস্থ পরিবেশ পুরো বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত যে পরিবেশ সৃষ্টি হচ্ছে, এখানে কোনো কিছু চ্যালেঞ্জিং আমি দেখছি না। দেখছেন না? স্বাভাবিকই মনে হচ্ছে আপনার কাছে? অস্বাভাবিক মনে হচ্ছে। অস্বাভাবিক মানে স্বাভাবিক থাকলে চ্যালেঞ্জ হইতো, অস্বাভাবিক একটা পরিবেশ মনে হচ্ছে, এই জন্য ডিটেক্ট করা যাচ্ছে না। জনাব রাজিকুজ্জামান রতন, আপনার কাছে কি মনে হচ্ছে এই নির্বাচন এতটা চ্যালেঞ্জিং কেন হলো? কেননা এখানে তো ঐকমত্য কমিশন তৈরি হলো, সবার মতামত নিয়ে সেখানে বিভিন্ন ধরনের সিদ্ধান্ত এলো, এরপর কেন এতটা চ্যালেঞ্জিং মনে হচ্ছে? এই নির্বাচনের সবচেয়ে বড় চ্যালেঞ্জটা হচ্ছে গণতন্ত্রের সঙ্গে।
নির্বাচনের মধ্য থেকে গণতন্ত্র বাড়বে, গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, গণতান্ত্রিক অধিকার আরও সমুন্নত থাকবে, মানুষের মত প্রকাশের স্বাধীনতা, চিন্তার স্বাধীনতা, বিবেকের স্বাধীনতা, যেগুলো আমরা বলেছি দীর্ঘদিন ধরে চর্চা করে আসবো বলে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি, সেগুলো কি জায়গা পাবে? ফলে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে গণতান্ত্রিক সংস্কৃতির সঙ্গে, এবং সেটা আমরা ইতিমধ্যে তাদের কথাবার্তায় টের পাচ্ছি, যেটা রনি ভাই কিছু বললেন। আর এখানে প্রতিদ্বন্দ্বিতা আছে ক্ষমতা দখলের, এবং এই ক্ষমতা দখলকে আইনি প্রলেপ দেওয়ার জন্য জনগণের সম্মতি দরকার, সেই কারণে নির্বাচনের কথা তারা বলছে। ফলে যদি বলি চ্যালেঞ্জ, আমরা সবচেয়ে ভয়াবহ চ্যালেঞ্জের মধ্যে আছি। একটা অগণতান্ত্রিক ব্যবস্থাকে আমরা উৎখাত করলাম গণতন্ত্র পাবো বলে, এখন সেই গণতন্ত্রই মনে হচ্ছে অধরা থেকে যাচ্ছে। যে ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা লড়াই করেছি বলে সোচ্চার কণ্ঠে বলছি, প্রত্যেকেই ভিতরে ভিতরে একটা ফ্যাসিস্ট মানসিকতা লালন করছি। ফলে সবচেয়ে বড় চ্যালেঞ্জ তো এই জায়গায় যে আইনের শাসনটা প্রতিষ্ঠিত হবে কিনা, গণতান্ত্রিক আইনের শাসনটা প্রতিষ্ঠিত হবে কিনা, এবং তার চেয়ে বড় কথা, মানুষ যে স্বপ্ন দেখেছিল স্বপ্নগুলোকে আবার ছুঁড়ে ফেলে দেওয়া হবে, নাকি স্বপ্ন নিয়ে আবার প্রতারণা করা হবে। ফলে চ্যালেঞ্জ এই জায়গায় গণতান্ত্রিক সংস্কৃতির এবং মানুষের স্বপ্নটাকে পূরণ করার পদক্ষেপ নেওয়া হবে কিনা সেটা। অসংখ্য ধন্যবাদ কমরেড রাজিকুজ্জামান রতন, ধন্যবাদ জনাব গোলাম মনিরুর রনি আমাদের আয়োজনে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এতক্ষণ আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন, আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখান থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি।